প্রথম ক্লাস আসছি, ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম বাংলাদেশের জার্সিটা, এটার অংশটা দেখানোর জন্য ভিতরে সাদা বাইরে সবুজ। আচ্ছা এবার জুম আউট করতেছি, এটার কোয়ালিটি একটু খারাপ তো, বা এটা যদি ওপেন ইমেজ ইনে নিউ ট্যাব দিই তাহলে কোয়ালিটিটা ভালো হবে। আচ্ছা ডাইং এর পক্ষে কে কে? একজন, দুইজন? আপনি বলেন আমি বলবো। ডাইং হচ্ছে সেই জিনিসটা, ডাইং একটা টেক্সটাইল প্রসেস, যেটা একটা টেক্সটাইল ম্যাটেরিয়ালকে হতে পারে ইয়ার্ন হতে পারে, ফ্যাব্রিক হতে পারে, গার্মেন্ট হতে পারে, ঠিক আছে? প্রিন্টিংও হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন যেটা দ্বারা টেক্সটাইল ম্যাটেরিয়ালকে, টেক্সটাইল ম্যাটেরিয়াল কি হতে পারে? ফাইবার, ইয়ার্ন, ফ্যাব্রিক, গার্মেন্ট, নির্দিষ্ট একটা জায়গায় লোকালাইজড অ্যাকশন অফ কালারেশন, কালারেশন মানে রং করার পদ্ধতি, লোকালাইজড অ্যাকশন মানে কি? লোকাল জায়গাতে হবে, মানে ওটা ন্যাশনাল না, ওইটাই মানে যেমন বাংলাদেশটা হচ্ছে তো ওইটা হচ্ছে আলোচনা করবো, যেহেতু অ্যাপারেল ট্যুর আলোচনার শুরুতে জিজ্ঞেস করছি এটা বানাতে কী কী মেশিন লাগছে, তো সাইফ বলছে যে মেশিন লাগছে, তাই না? শুরুতে এটা বলছিলেন না? নার্ভাস লাগতেছে নাকি? মানে ভুল ভুল কোনো কিছু একটা ভুল বললে আমি ছাদে নিয়ে ফেলে দিব, তাই না? রেকর্ড হচ্ছে টিভি। তাহলে এইটা এবার আমার কাপড়টা দেখেন, ঠিক আছে? আচ্ছা আমার কাপড় হাতটা একটু বড়, ওর সামনে যে তিনটা কালার কম্বিনেশন দেখা যাচ্ছে ওর মানে ওর বডিতে, ও যদি কাপড়টা উল্টায় সেই তিনটা কালারই কি দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? এতটুকু নিয়ে কোনো সন্দেহ আছে? ওকে, এবার এই কাপড়টা যদি আমি উল্টাই সাদা হবে, সবুজ হয়েছে, তাহলে ওটা কি ডাইং হচ্ছে না প্রিন্টিং হচ্ছে? প্রিন্টিং হচ্ছে না। যদি ডাইং হইতো পিছনে সাদা আছে কি ওই ইয়ে দিয়ে রাখছিল কাগজ বা এবার আমি বলি একটা গার্মেন্ট, আমার এই গার্মেন্টটাই এটার 99% এরিয়াতে আমি সবুজ রং করছি, শুধু 1% একটা জায়গাতে আমি রং করি নাই, বা 1% একটা জায়গায় সাদা আছে, পিছনে সবুজ, শুধু সাইডে একটা জায়গায় সাদা করে রাখছি। এটা কি আমার ড্রাইংয়ের মাধ্যমে পসিবল হবে? প্রিন্টিংয়ের মাধ্যমে পসিবল হবে। তাহলে এটা কি ড্রাইং না প্রিন্টিং? এবার মাত্র প্রশ্ন আসতে পারে আমরা করা দেখছি ছোটো ছোটো যে ছোট একটা নির্দিষ্ট ডিজাইন, চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোটা, বা সরি এটা বুকের ডান পাশে, আর বুকের বাম পাশে মানে ওয়ারের ডান বাম নিয়ে কনফিউজ হচ্ছেন না তো? এখানে লোগোটা বা নিচে হচ্ছে বাংলাদেশ লেখাটা, অ্যাপ্লিকেশন আমরা জানতাম এগুলো প্রিন্ট হয়, তাই না? শার্ট কিনতে গেলে তো এগুলোতেই প্রিন্ট দেখি ছোটো ছোটো। এইবারে একটা টোটাল গার্মেন্টে কেমন সম্ভব নাকি সম্ভব না? না হয় আমরা পাচ্ছি কীভাবে, তাও আবার কম দামে পাচ্ছি। এগুলো কিনতে গেলে কত টাকা পড়ে? 250-200, বা মানে আপনারা নিজেরা যদি ভাবেন যে স্কলার্সের 40-50 ব্যাচ মিলিয়ে একটা ফুটবল টিম দিবেন, ডিপার্টমেন্ট থেকে একটা ফুটবল টিম দিবেন, জার্সি বানাবেন, ওটা কীভাবে করা হয়? এই যে অলরেডি চলে আসছিল।
এখানে মেশিনের মেকানিজম দেখাচ্ছে না, আমরা দেখব, সমস্যা নেই। ওদের তো মেশিন বিক্রি করা দরকার, ওরা জাস্ট দুইটার পার্থক্য দেখাচ্ছে। ওরা হয় ডিটিএফ এর নতুন ভার্সন আনছে, ডিটিজি। ডিটিএফ হচ্ছে ডিরেক্ট টু ফ্যাব্রিক, সরাসরি ফ্যাব্রিকে ডিরেক্ট টু ফ্যাব্রিক। দাঁড়ান, আপনাদেরকে আমি অ্যাকচুয়াল মেশিনে কিভাবে, এই যে দেখতেছেন, মানে এখানে কি করতে সরাসরি আপনি যে ডিজাইনটা ক্লিক করে দিচ্ছেন কম্পিউটার, সেটা ও স্টিকার আকারে প্রিন্ট করে করে বের করতেছে। এবার এই সেম স্টিকারটা হিট প্রেসিং মেশিনের মাধ্যমে টিশার্টটা বসানো হবে, তার উপরে স্টিকারটা বসানো হবে, তার উপর ওই যে ওভেনের মতো ওটা বন্ধ করে দেওয়া হবে, তারপর চাপ দেওয়া হবে আর তাপ দেওয়া হবে, হিট অ্যান্ড প্রেশার দেওয়া হবে, এরপর টি শার্টে বসে যাবে। কিন্তু আমি জার্সির প্রিন্ট করা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। কিভাবে হয় সে আইডিয়াটা হয়ে যাবে। এটা হচ্ছে স্ক্রিন, ঠিক আছে? স্ক্রিনের উপর আমরা কালার দিচ্ছি, এই কালারটা আমরা হচ্ছে প্রেস করতেছি। এটা হচ্ছে রোলার প্রিন্টিং। আপনাদের ধরেন বা পিলো কেসগুলা, পর্দাগুলা যেভাবে, আর এটা হচ্ছে বাটন প্রিন্টিং, যে প্রথমে ডাই করা হয়েছে পুরো ফ্যাব্রিকটা নীল কালার করে, তারপর আমি দেবদার স্ক্রিন প্রিন্টিং। একটা সেখানে আমরা স্ক্রিন প্রিন্ট করতেছি, এই যে রোলার প্রিন্টিং। ভিডিওগুলো বাসাতেও ফ্রি টাইমে দেখবেন। The blocks are usually made of wood and the design is hand-pressed so that it stands out in relief against the background surface. বাটিক প্রিন্ট বলে না, বাটিক প্রিন্ট, এটা হচ্ছে ওই যে ব্লক প্রিন্ট আছে, এবং মানে এটা অনেকেই করতে পারে নিজের ঘরেই। এটাই হচ্ছে ব্লক প্রিন্ট বা বাটিক প্রিন্ট। The print paste is applied to the design surface on the block and the block then pressed against the fabric. The process is repeated with different designs and colors until the pattern is complete. এই ফ্যাব্রিকটা এই ফ্যাব্রিকটাই প্রিন্ট করা, এই যে বেগুনি রং, দেখে কি মনে হয়? ঠিক আছে, কিন্তু এই ফ্যাব্রিকটা দেখে কি মনে হচ্ছে? এটা কি ডাই করা না প্রিন্ট করা? এটা নিয়ে কোনো কনফিউশন নাই তো? হ্যাঁ, তার উপরে আমরা ডিজাইন প্রিন্ট করতেছি, ঠিক আছে? Printing is a slow laborious process and is not suitable for high volume commercial use. সম্ভবত ইন্ডিয়ার ভিডিও এটা। Screen printing. Screen printing is a printing technique where a machine is used to transfer ink onto a substrate, except in areas made impermeable to the ink by a blocking stencil. A blade or squeegee is moved across the screen to fill the open mesh apertures with ink, and a reverse stroke then causes the screen to touch the substrate momentarily along a line of contact. This
This causes the ink to break the substrate and be moved out of the mesh apertures as the screen springs back after the weight has passed. One color is printed at a time, so several screens can be used to produce a multicolored image or design. Roller printing. Roller printing. আচ্ছা, স্ক্রিন প্রিন্টিং নিয়ে কোনো প্রশ্ন আছে, কোনো কনফিউশন আছে? হ্যাঁ, মানে স্ক্রিন আচ্ছা, স্ক্রিনটা কি? স্ক্রিন হচ্ছে শুরুতে আমরা একটা ছাঁচ বানাই, ছাঁচ। সেই ছাঁচের ছাঁচটা কীরকম হয়, যেমন আমি যদি একটা স্ক্রিন এখন আপনাদেরকে দেখাই, এই যে এটা একটা স্ক্রিন। এবার স্ক্রিনের এই যে ভিতরে বল লেখা যে অংশটা, এটা কি একদম পরিষ্কার না, স্বচ্ছ না, সাদা না, আর তার চারিপাশে যে সবুজ দেখতেছি এটা একটা ইমালশন। ইমালশনের কাজ কি? ইমালশন হচ্ছে এই স্পিড বল লেখা জায়গাটা ছাড়া বাকি জায়গাটা ব্লক করে দেওয়া। মানে কি? ওই জায়গা দিয়ে রং পাস করবে না, রাইট? হ্যাঁ, রং মানে রং ওইটা থেকে আমার কাপড়ে লাগবে না। যখন এখানে একটা সবুজ রং দিব বা আমি কালো রং দিব, কালো রং দিয়ে আমি যখন একটা সাদা এটা ইয়ে করবো, স্কুইজি বলে, স্কুইজি দিয়ে আমি প্রেস করবো, তখন এই রংটা এই ফাঁকা জায়গা দিয়ে বের হয়ে পড়ে লেগে যাবে। এটাই হচ্ছে এই স্ক্রিনটা বিভিন্নভাবে ইউজ করতে পারি। স্ক্রিনটা ম্যানুয়াল হতে পারে। ম্যানুয়াল এই বোর্ডটা নেওয়ার পরে একটা টি শার্ট রাখলেন, রাখার পর ওটার উপরে স্ক্রিনটা রাখলেন, রেখে সেখানে আপনি হচ্ছে রং দিলেন, রং দিয়ে স্কুইজি দিয়ে টান দিলেন, এটা হয়ে গেল ম্যানুয়াল স্ক্রিন প্রিন্টিং। ঠিক আছে? তারপরে হতে পারে এটা আপনি রোবোটিক হ্যান্ড মেশিনের সাহায্যে রোবটে অ্যাড করলেন, করার পর আপনি রোবটে ফিট করে দিলেন যে হ্যাঁ এখানে আমার তিনটা রং হবে, তিনটা রঙের ভেতর ই যে কয়টা আছে দুইটাই হবে লাল কালার, তারপরে এখানে যেটা এটা হবে নীল কালার, আর SPD ডাবল এল এটা হবে না। এটা আমি ওইটাই বলতেছি। আপনার ডিজাইন হচ্ছে এটা, আপনার ডিজাইনটা একটা ত্রিভুজটা হচ্ছে লাল কালার, নিজের একটু কল্পনা করেন, তার উপরে একটা বৃত্তটা হচ্ছে নীল কালার, এইটার উপরে একটা হচ্ছে তারা। ঠিক আছে? তারাটা হচ্ছে হলুদ কালার। এতটুকু বুঝছেন? এটা একটা কমপ্লেক্স ডিজাইনের ভিতরে লাল কালারের ত্রিভুজ, তার চারিপাশে ঘিরে আছে নীল কালারের বৃত্ত, তার চারিপাশে ঘিরে আছে হলুদ রঙের একটা তারা। এবার আমার স্ক্রিন এখানে কয়টা হবে বুঝতেছেন? নিজেরাই তো বুঝতেছেন। একটা স্ক্রিনে শুধু একটা ত্রিভুজ থাকবে, তারপরে স্ক্রিনে কি থাকবে? বৃত্ত। এটা হবে হলুদ রং, এটা হবে নীল রং, এটা হবে লাল রং। তাহলে কাপড়ের উপর। ও আচ্ছা, আরেকটা মজার বিষয়, এই যে স্ক্রিনটা হবে, এই স্ক্রিনে কিন্তু এই জায়গাটা ব্লক থাকবে, এই জায়গা দিয়ে রং পাস হবে না। এবার এখানে এই পুরা জায়গাটা ব্লক থাকবে, কারণ এখানে ত্রিভুজও আছে, বৃত্ত আছে, তাই না? পুরো এরিয়াটা ব্লক থাকবে। তাহলে আপনি যখন হলুদ রং করবেন, হলুদ রংটা করবেন, পেস্ট করবেন, হ্যাঁ, তখন কি আপনার রং মিশে যাবে না? সাইড মিশবে না হলুদ আর নীল? বুঝেন নাই? আচ্ছা, এখন এই স্ক্রিনটা দিয়ে হ্যাঁ সার্কেলের কথা ধর, হ্যাঁ
সার্কেলটা তো ছিল পুরোটার মধ্যে আর উপরে কথা হবে সার্কেলটা পুরোটার মধ্যে না, সার্কেলটা এই স্টারের ভিতরে। স্টারের ভিতরে হ্যাঁ, এই যে এইখানে এখন আপনি সার্কেলটার মধ্যে শুধু ব্লু দিলাম। তখন সার্কেলটার মধ্যে ব্লু দিলে ওইটা যখন আপনি স্ক্রিন করবেন মানে প্রিন্ট করতে যাবেন করব, ওই ব্লুটা সবগুলোর মধ্যে লাগবে না। এই যে ব্লক থাকবে স্যার, ব্লক থাকবে না, ওই যে তারাটা ব্লক। আমার চিত্র আঁকাতে, হ্যাঁ আমার চিত্র আঁকাতে একটু ভুল আছে। পুরোটা ব্লক, এগুলো পুরো ব্লক, পুরো ব্লক। জাস্ট আমার মাঝখানে ওই সার্কেলটার মধ্যেই ব্লু। হ্যাঁ, ওই যে স্পিড বলে শুধু ওই যে অক্ষরগুলো যেরকম ফাঁকা আছে, হ্যাঁ শুধু এগুলো ফাঁকা থাকবে। তারপর এখন আমি যদি শুরুতে এইটা নিয়েও কাজ করি, এটা নিয়ে প্রিন্ট করলাম, তাহলে শুধু এই ত্রিভুজটাতে তো প্রিন্ট হবে, এর বাইরে হবে, এর বাইরে হবে। ধরলাম আমি এটা করলাম না শুরুতে, আমি শুরুতে এটা করলাম। যেমন এর মধ্যে শুধু এস নিয়ে কাজ করলে শুধু এস কে আর সবগুলো ব্লক, পি নিয়ে কাজ করলে পি আর সবগুলো ব্লক। তো তখন চান্স থাকবে না, রং মিশবে না, বিশেষ চাকা শিওর মিশবে না। তাহলে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং। এবার আমি আরেকটা ভিডিও দেখে দিতে পারি যে এই স্ক্রিন প্রিন্টিং মেশিন আছে 20 লাখ টাকা দামের, আবার এই স্ক্রিন প্রিন্টিং সেট আপ আপনাদের ভার্সিটিতে আমরা আনতেছি 15,000-এর ভেতরে, 25,000-এর ভেতরে, ওটা হবে ম্যানুয়াল। আর এই স্ক্রিন প্রিন্টিং মেশিনটা যখন অনেকগুলো রোবোটিক হ্যান্ড থাকবে, যেমন আমার ইন্ডাস্ট্রিতে ছিল যে হাত ছিল। মেশিনটা একটু দেখাই। আচ্ছা, 36 হাতেরটা এভাবে নেটে অ্যাভেলেবেল হয়তো নাই। এটা ছবি দেখতে চাইলেও জিজ্ঞেস করে যে আপনার কাছে কি কেনার টাকা আছে নাকি, না হয় আমরা ছবি দেখাবো না। এই যে যেমন এটা কত, এটা হচ্ছে 8টা হাতের, 8 হ্যান্ড, 2 3 4 5 6 7 8, 8টা হাত। তাহলে এই আমরা 8টা স্ক্রিন বসাতে পারবো। স্ক্রিন বসানোর পর এই যে এটা হচ্ছে স্ক্রু, এই স্ক্রু দিয়ে টেনে টেনে রং করতে পারবে। বুঝতে পারছেন? এরকম হচ্ছে ভিডিওতে দেখলাম না স্ক্রিন প্রিন্টিং, এটা হচ্ছে ম্যানুয়াল হয়, সেমি অটোমেটিক হয়, অটোমেটিকও হয়, এবং সস্তা টেকনিক আমরা সুন্দর সুন্দর প্রিন্ট করতে পারবো, রিলেটিভলি কম। তারপর আবার প্রিন্টিং, এবার রোলার প্রিন্টিং, এটা আরও সস্তা। এটাও স্ক্রিন, কিন্তু এটা হচ্ছে রোলার। ওই হচ্ছে মন্ডল, ও আচ্ছা, ওই যে ডিটিজি এক্সিবিশন, যেটা মেলা, হ্যাঁ, আপনাদের যে বেডশিট, There is a separate changing roller for fabric and iron pressure roller. A blanket and baking cloth roll over the pressure roller under the fabric and provide a flexible support for the fabric being printed. Heat transfer printing. আচ্ছা, তাহলে ওই যে কি বলে রোলার প্রিন্টিং কোনো কনফিউশন, কোনো কোশ্চেন কিছু আছে? এইটা দিয়ে আপনাদের শার্ট, এই যেগুলো আমরা কম দামে যে শার্টগুলো লোকাল মার্কেটে পাই, ওই শার্টের প্রিন্টও হচ্ছে রোলার প্রিন্টিংয়ে হয়, যেটার দেখবেন এক সাইড প্রিন্ট হয়েছে আর এক সাইড প্রিন্ট হয় নাই। আর যদি এরকম যেটা কালার না, কিন্তু ভিতরে যে ডিফারেন্ট স্ট্রাকচার আছে, এটা কি কোনো মানে স্ট্রাইপ বা চেক, কোনো ডিজাইন স্ট্রাইপ বা চেক, এটা কি দিয়ে করা হয়েছে? সুতা দিয়ে করা হয়েছে। মানে
ম্যানুফ্যাকচারিং 1 তো শেষ, এখন 2 পড়তেছেন না, উইভিং তো পড়ে ফেলছেন। উইভিং পড়ছেন না, লুম নাকি ওগুলো কিছু? তো যাই হোক, এই রুমগুলোতে আমরা 24টা সুতা দিয়ে ডিজাইন করব নাকি আমরা 24টা সুতা দিয়ে ডিজাইন করব? এটা প্রিন্ট না কেন, কিভাবে করব? কারণ দুই সাইডে কি সেম কালার না? এবার ওর ডেনিমটা, ওর জিন্সটা সাইফের, এটা কি প্রিন্ট করা না ডাই করা? ডাই। কিন্তু এটা উল্টান তো, আপনার ডান পাশের পা উল্টান যাতে আয়শা দেখতে পারে। পিছনের রংটা হালকা না, তো এটা এরকম ডিফারেন্ট কালার কেমনে হলো? ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 1 কিন্তু শেষ, এটা ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 1-এর টপিক। আচ্ছা, এটা হচ্ছে টুইল ফ্যাব্রিক, টুইল ফ্যাব্রিকের স্ট্রাকচার। এবার টুইল ফ্যাব্রিকের বিশেষত্ব কি? টুইল ফ্যাব্রিকের বিশেষত্ব হচ্ছে কয়টা সুতা থাকে ওভেনে? কয়টা সুতা থাকে? একটা না দুইটা? কি? হ্যাঁ, ওয়েফট আর ওয়ার্ক। এই যে সামনে যেটা দেখতেছেন, এটা কিসের রং দেখতেছেন আপনি? এখন যে রংটা দেখতেছেন এটা কিসের রং, কোন সুতার রং? এটা ওয়ার্পের রং। আর পিছনে দেখতেছেন ওটা কোন সুতার রং? ওয়েফটের রং। টুইল স্ট্রাকচারে, যেটা টুইল স্ট্রাকচার, আবার আজকে একটু রিভাইজ দিবেন, যদিও দিবেন কিনা জানি না, আমার দিক থেকে আমি বলতেছি। হ্যাঁ, তো স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার একটু টুইল ফ্যাব্রিকটা আমাদেরকে আরেকবার বলেন, যে জিন্স TWILL, টুইল ILL। আচ্ছা, টুইল ফ্যাব্রিক। যে স্যার এটার স্ট্রাকচারটা একটু বলেন, বা রাফি স্যার বলছিল, রাফি স্যার জিজ্ঞেস করছে যে আমার এই জিন্সের প্যান্টে দুই সাইডে দুই রং কেন, এটা আমি বলতে পারি নাই। তো স্যার আর একটু দেখাই দিবে যে কেন দুই সাইডে দুই রকম রং। হ্যাঁ, চেক, ওটা তো প্লেন, ওটা প্লেন স্ট্রাকচার, আর এটা হচ্ছে এরকম। এই যে এই জায়গাটা পুরোটা কালো রং হয়ে যাবে, এই জায়গাটা কালো রং হয়ে যাবে। ঠিক আছে, প্যান্টটা যদি চেক দেখুন এরকম কর্ণ বরাবর রেখা চলে গেছে, গেছে কিনা দেখা যায় কিনা? গেছে কিনা? এই যে এগুলো হচ্ছে টুইল স্ট্রাকচার। আমরা রোলার প্রিন্টিং, রোলার প্রিন্টিং দিয়ে এটা কিন্তু আমাদের হচ্ছে, এই যে আমার শার্টটা যেটা দুই সাইড যদি সেম কালার দেখেন তাহলে বুঝবেন এটা কি ডাই করা। কিন্তু এখানে ডিজাইনটা কিভাবে আসছে? ডিজাইনটা আসছে হচ্ছে আমার যখন ফ্যাব্রিক মানে সুতা যখন বোনা হয়েছে, উইভিং করা হয়েছে, উইভিং করার সময় ডিজাইনটা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ডাইং করা। এবং ওই যেমন আপনার শার্টটাও কি এখানে আলাদা আলাদা রঙের সুতা ব্যবহার করে বোনা হয়েছে, উইভ করা হয়েছে, যার ফলে আপনার হচ্ছে দুই সাইডে সেম কালার হয়েছে। আর প্রিন্ট খুব সহজ, প্রিন্টিং যে কোনো কিছু এটা প্রিন্ট কিনা বোঝার মানে সহজ উপায় কি? হ্যাঁ, যে এক সাইডের রং আছে আর এক সাইডের রং নাই। ঠিক আছে, ওকে। এবার আমরা রোলার প্রিন্টিং তো দেখলাম। রোলার প্রিন্টিং এবার ঘরে যাবো। হোমটেক্স যেগুলো বলে, বা আপনারা মার্কেটে গেলে কিছু দোকান পাবেন হোমটেক্স বুঝেন তো, যে হোম টেক্সটাইলস যেগুলো হচ্ছে বেডশিট, বালিশের কভার, তারপরে হচ্ছে হ্যাঁ চাদর, তারপরে পর্দা, তারপরে হচ্ছে সোফার কভার, ঘরে যেগুলো আমরা পরি না কিন্তু ঘরে অন্যান্য জায়গায় টেবিল ক্লথ, তারপরে হচ্ছে ওই ফ্রিজের উপরে, এগুলো হচ্ছে সবচেয়ে খুব মোস্ট কমনলি করা হয় রোলার প্রিন্টিংয়ের মাধ্যমে, এবং এটা অনেক সস্তায় করা হয়, না হয় এগুলোর দাম অনেক হয়ে যায়। তো একটা মানে বেডশিট আপনারা ধরেন মোটামুটি সর্বনিম্ন একটা বেডশিট আপনারা 400 থেকে 500-র ভিতর কিনতে পারবেন কি না? এইটা যদি রোলার প্রিন্টিং না করে আমরা ওই যে DTF বা ডিজিটাল প্রিন্টিংয়ের মাধ্যমে করতাম এত বড় একটা জিনিস, তখন ওটার দাম 1500-2000 হয়ে যেত।
হিট ট্রান্সফার প্রিন্টিং। এবার হিট ট্রান্সফার প্রিন্টিংটা কি? Transfer of a design from one medium to another. The most common form used is heat transfer printing, in which the design is printed initially on a special paper using conventional printing machinery. The paper is then placed in close contact with the fabric and heated. হুম, এই হিট প্রিন্টিং মেশিনের অনেক অ্যাড দেখি। When the dye sublime and transferred to the fabric through the paper phase. কারণ এগুলা আপনাদের ল্যাবে কিনা হয়েছে, Digital textile printing. Digital আপনাদের ল্যাবে কিনা হয়েছে, খবর রাখেন, জানেন, দেখছেন? যাই নিতে লাগে স্যার এটা ওই বিল্ডিংয়ে থাকা অবস্থায় আনা হয়েছে নিচতলায়, এবং আপনাদের 15 ব্যাচ, আপনাদের পরের ব্যাচই জুনিয়ররা, তারা সবাই টি শার্ট প্রিন্ট করে নিচ্ছে নিজেদের একসাথে। প্রথম ব্যাচ, সরি 15 ব্যাচ, তাদের ওয়েট প্রসেসিং ল্যাবে। আমরা ল্যাব করি না। আমরা তো ভালো করে ল্যাব করে নিই স্যার। আপনি যখন আমাদের এগুলো ধরবেন, এগুলো স্যারকে বলবেন যে স্যার শুনছি। ল্যাবের কোনো ইনস্ট্রুমেন্ট এত বেশি ছিল না। ওই তো এখন গিয়ে শুনবেন, বলবেন যে স্যার আমরা হচ্ছে টি শার্ট প্রিন্ট, এটা আপনাদের ইচ্ছার উপর, যে আপনারা যদি চান করতে এই যে এরকম, অবশ্যই স্যার। হ্যাঁ তাহলে এটা আপনাদের ওয়েট প্রসেসিংয়ের টিচারদেরকে বলবেন। লাগবে আমরা সব রেডি করব সমস্যা। টি শার্ট, সাদা রঙের টি শার্ট নিয়ে আসবেন, বাস বাকিটা প্রিন্টার কালি সব তো এখানেই আছে। আর ওই যে স্পেশাল টাইপের পেপার, যেটা পেপার চাইলে আপনারা কিনতে পারেন, কিন্তু পেপার আমাদের এখানে আছে মনে হয়, এটাকে বলে সাবলিমেশন পেপার। সাবলিমেশন পেপার, যে মানে স্যার যেটাতে স্টিকারের মতো, এটা মূলত স্টিকারের মতো কাজ করে। হুম, পেপার, হ্যাঁ পেপার তো এটা স্টিকারের মতো, এটা স্টিকারের মতো আর কি এক কথায়। কিন্তু আপনি নেবেন না স্যার? আমি তো অ্যাপারেলের টিচার, আমি তো অ্যাপারেল ক্লাস নিতে আসছি, এসে এখন ওয়েট প্রসেসিং দেখাচ্ছে। প্রিন্টিং এর স্যার তাহলে ওই প্রসেসিং এত স্যার। খায়রুল স্যারকে গিয়ে বলবেন, খায়রুল স্যার তো মানে আমাদের তো দুধ স্যার। দুজনই ওয়েট প্রসেসিংয়ের টিচার। আমরা যেমন অ্যাপারেলের টিচার, আমি একা না, আমি ছাড়া এখন আমাদের তো তন্ত্রী ম্যাম আছেন, মুনিরা ম্যাম আছেন, আবার এখন আমাদের নতুন হিমেল স্যার, আমরা 4 জন আছি। একটা সাবজেক্টের একজন টিচার না, শুধু ইয়ার্নের রাব্বানি স্যার আর ফ্যাব্রিকে তারিফুল স্যার, এছাড়া অন্য 2টা সাবজেক্টে কিন্তু টিচার একজন না, অনেক আছে। গিয়ে আপনি 2 জনের উদ্দেশ্যে বলবেন আর কি, আপনারা বুদ্ধিটাকে দিছে বলার দরকার নেই, কিন্তু বলবেন যে আমরা স্যার আমাদের তো হচ্ছে এই যে হিট ট্রান্সফার মেশিন আসছে, আমরা স্যার নিজেরা ইয়ে করতে চাই। ওয়েট প্রসেসিং 2 কি এবার আছে? আছে সব তহিদ স্যার নিচ্ছে, তাই না? হ্যাঁ, তহিদ স্যারকে ধরবেন যে স্যার আমরা ওই তো স্যার বলছে, হ্যাঁ আপনারা বলবেন স্যার আমরা টি শার্ট প্রিন্ট করবো, এটাই। আপনাদের জাস্ট টি শার্ট কিনে আনতে হবে সাদা রঙের, বা টি শার্ট ছাড়া অন্য কোনো কিছু প্রিন্ট করতে চাইলে অন্য কিছু নিয়ে আসবেন, কোনো রুমাল। হ্যাঁ না, মানে সবার জন্য বলতেছি আর কি, যে আপনার অন্য কিছু একটা জিনিস পছন্দ, রুমাল বা এরকম হ্যান্ড কারচিপ টাইপের কোনো কিছু, সেটা প্রিন্ট করে দেয়ালে রাখলেন, বা রুম ডেকোরেশনের কোনো কিছু চিন্তা করবেন, আর বাকিদেরকে বলবেন। বাকিটা এই যে প্রিন্টেড জিনিসগুলো এগুলো কি মার্কেটে পাওয়া যায়? আপনি যেটা কথা বললেন এই স্টিকার সাবলিমেশন পেপার লাস্ট 2020 সালে কিনছি, আমি তো কোডিং তাই বলি নাই, 2বার টি শার্ট। তো আমি সাবলিমেশন পেপার যখন কিনছিলাম কোভিডের আগে, তখন 15 টাকা পিস ছিল। প্রিন্টের যে কোনো দোকানে পাবেন, ঢাকা জায়গার অভাব আছে, যেই দোকানে দেখবেন এরকম কফি মগ প্রিন্ট করা হয়, ওরকম কি কোনো কিছু যেমন যেটা বাইরে লাগানো আছে, এগুলো সব হচ্ছে হিট ট্রান্সফার পাইলে। তার চেয়ে বড় যে দোকানগুলো নীলক্ষেতের সাইডে গেলেন, বা নীলক্ষেতেই পাবেন, যদি নীলক্ষেতে না পান ওই স্থানে তো মাছ পাবেন। মানে মূলত ওই যে টি শার্ট প্রিন্টের যে জায়গাগুলো আছে, যে জায়গায় কম দামে আইডি কার্ড, কোনখানে হ্যাঁ পাবেন। আজকে যখন বের হয়ে দেখবেন ওই যে আমাদের ভবিষ্যৎ নেতা যারা, এখন তো দেশ নেতা শূন্য অবস্থায় আছে, মানে নেতার খুব অভাব হয়ে গেছে। সামনে যারা ভবিষ্যতে নেতা হতে ইচ্ছুক, তারা সবাই বড় বড় ব্যানার টাঙাইছে, দেখা যায় কিনা রাস্তায়। দেখলে মনে হয় না যে এত বড় ব্যানার কিভাবে প্রিন্ট করলো? ডিজিটাল প্রিন্টিং মেশিন দিয়ে। or digital garment. স্যার এটা তো লেখাই থাকে, It is about ডিজিটাল প্রিন্টিং মেশিন, হুম। ডিজিটাল প্রিন্ট, হ্যাঁ ওই তো, মানে সৌজন্যে কোন দোকান বা ওরকম প্রোপাইটর, হ্যাঁ ওই তো ডিজিটাল প্রিন্টিং মেশিন। printing on textiles and garments. মূলত টেক্সটাইল আইটেম প্রিন্ট করার জন্য এগুলো বানানো হয়েছে।
জায়গায় অ্যাপ্লিকেশন হচ্ছে। Fabric is also possible with an inkjet printer by using fabric sheets with a removable paper base. ইন্ডাস্ট্রি ট্যুরে দুজনে গেছিলেন না? Burnout printing and the color printing. না, মন্ডলেরটাতে গেছিলেন না দুজনে? সাইফ যায় নাই, আগেরটাতে গেছিলেন। তো আপনারা যখন পিকনিকে যান বা স্টাডি ট্যুরে যান, স্কুল মানে বাসের সামনে বড় ব্যানার লাগার টাঙানো থাকে না, ওগুলো কী দিয়ে প্রিন্ট হয়? আর ওখানেই হচ্ছে আপনার জার্সিগুলো প্রিন্ট হয় ওই মেশিনগুলো দিয়ে। সব আলোচনা শুরু হয়েছিল যে এই জার্সিটা কিভাবে তৈরি করা হয়েছে, সেখান থেকে আমরা প্রিন্টে চলে গেছি। আমরা আজকে একটু মেশিন নিয়ে আলোচনা করতে চাইছিলাম। আমরা মেশিন নিয়ে আলোচনা করতে চাইছিলাম। সাইফ বলল যে এটা প্রিন্টিং মেশিন দিয়ে তৈরি হয়েছে, তারপর আমরা প্রিন্টিংয়ে চলে গেলাম। তাহলে আমরা আবার ফেরত আসতেছি, ঠিক আছে? কোথায়? তাহলে এবার আমি আপনাদেরকে কয়েকটা মেশিন দেখাবো। এটা আমার সাথে আমাদের ল্যাবে কি কি মেশিন আছে বলেন এখানে এফআরএল এর কি কি মেশিন? ল্যাবে কয়বার গেছেন? একবার শুধু একবার? স্যার স্যার ছিল না, চলে গেছে যে মুর্তজা স্যার স্যার নিয়ে গেছিল। এই মেশিনটা ল্যাবে দেখছিলেন কিনা মনে আছে? ল্যাব ছাড়া এটা কি অন্য কোথাও দোকানে কোথাও গেলে দেখা যায় না? হ্যাঁ, সবচেয়ে কমন মেশিন। সিঙ্গেল নিডেল লক স্টিচ, সিঙ্গেল নিডেল, একটা নিডেল। লক স্টিচ একসাথে, লক স্টিচ, STITCH স্টিচ মেশিন। লক স্টিচ সুইং মেশিন বা মেশিন। সুইং মেশিন লেখেন, সুইং মেশিনই লেখেন। এবার আপনাদের ল্যাবে ওভারলকের দুইটা ভেরিয়েশনই আছে, একটা পুরাতনটা আর আরেকটা হচ্ছে নতুনটা। এই যে এটা হচ্ছে নতুনটা, হুবহু। হ্যাঁ, এই যে দেখেন আপনাদের ল্যাবে এই জিনিসটাই আছে, দাম দেখছেন, হুবহু এইটাই আছে। কিন্তু এটার ফাংশন অনেক, এটার উপর আমরা অনেক নির্ভর। ওভারলক সুইং মেশিন, বাহ, স্টারটেক বিক্রি করতেছে সুইং মেশিন। সবই বলবো, একটু অপেক্ষা করুন, যেহেতু আপনাদের হাতে খড়ি হচ্ছে এখন। ইনশাল্লাহ শিখবেন, আপনাদের আসতে হবে শুধু ভার্সিটিতে। আসলে এবার শেখানোর দায়িত্ব আমার। ফ্ল্যাট লক সুইং মেশিন, ফ্ল্যাট লক সুইং মেশিন, ফ্ল্যাট লক, FLAT, ফ্ল্যাট লক একসাথে, ফ্ল্যাট লক সুইং হচ্ছে SEWING, এটা হচ্ছে সেলাই সুইং। আর শুধু যদি SUING সুইং লিখি তাহলে ওটা হচ্ছে দোল খাওয়া সুইং বা ঘুরানোর সুইং। জুম করলে ছবির কোয়ালিটি। এবার এই মেশিনগুলোর বেসিক কাজ আমি একটু ডিসকাস করি। খুবই ভালো হতো যদি এখন একটা টি শার্ট পাওয়া যায়, কারো কাছে তো নাই টি শার্ট। ফ্যাব্রিক
টি শার্ট ব্যাগে এক্সেপ্টেও নিয়ে ঘোরার কথাও না। তাহলে আজকে খুবই কাজে আসতো। আচ্ছা, তাহলে আমরা আপনাদেরকে একটু আগে আমরা একটু বেসিক আলোচনা করে লাস্টে কী কী বলবেন এটা, আর আপনারা যেটা বললেন যে এমনভাবে বললেন যে এই কোর্সে মানে এই সেমিস্টারে শেখা না হলে আর শেখা হবে না, তাহলে আমরা এর বাইরেও আমরা কিছু লেখাপড়াও করবো। তাহলে কোর্স আউটলাইন নিয়ে পরে আলোচনা করতেছি। এই পোশাকটাতে এটা কি টি শার্ট না পোলো শার্ট? পোলো শার্ট। এই টি শার্ট না কেন? কলার আছে, বাটন আছে, বটম না বাটন, বোতাম আছে। এটাকে প্লাকেট বলে, প্লাকেট প্লাকেট প্লাকেট। হ্যাঁ, এই যে শার্টে আমাদের শার্টে যেগুলো থাকে এগুলোকে প্লাকেট, যেগুলো থাকে প্লাকেট কি হচ্ছে এই যে কাপড়, আমার নিচের যে কাপড় নিচের কাপড়, তাই না? আমার 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 নিচের ডান পাশে যেটা নিচে, হ্যাঁ, তার ডান হাত দিয়ে যে কাপড়টা এটাতে কি বোতাম আছে না? সাইড বোতাম আছে কি না ডান পাশেরটায়? নিচের কাপড় যেটা, হ্যাঁ বোতাম আছে। বোতাম কি ডান পাশে না বাম পাশে আপনার? খুলেন এটা একটা বাটন খুলেন। হ্যাঁ, বোতাম কি ডান পাশে না বাম পাশে? হ্যাঁ, ডান পাশে। এবার আটকান বোতামটা। বাম পাশে না, বোতাম ডান পাশে। আমার বাটন হোল যেটা, বোতামের ছিদ্রটা ডান পাশে। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন আছে, সব জায়গায় করা হয় যে ছেলেদের শার্টের ক্ষেত্রে বাটন হোল বাম পাশে থাকে, বাটন ডান পাশে থাকে। মেয়েদের শার্ট আছে বা যেটা ওই বিদেশে হচ্ছে ব্লাউজ বলে, ব্লাউজ বলতে কিন্তু ফিমেল শার্ট বোঝানো হয়, যেটা বাটন কিন্তু উল্টা অপোজিট ডিরেকশনে থাকে। কেন? কেন? স্যার কেন মেয়েরা উল্টা ওকে, এই যে মেয়েদের শার্টের বাম সাইডের কাপড় কিন্তু বোতামটা সেলাই করা, তাই না? এটা লেফট সাইড, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এটা যে লেফট সাইড, ওকে। আর ছেলেদের হচ্ছে রাইট সাইডে, ওটা তো আমরা সামনে প্র্যাকটিক্যাল দেখতেছি, বাটনটা সেলাই করা। কেন? এবার ছেলেরা হচ্ছে মোস্ট অফ হিউম্যান ডানহাতি না বাহাতি? মানুষরা ডায়ো হয় না বায়ো হয়? ডানহাতি, মানে তাদের বাম সেরিবেলাম বেশি অ্যাক্টিভ, এই জন্য তাদের ডান সাইড বেশি অ্যাক্টিভ। তো তারা হচ্ছে ডান সাইডে বেশি, মানে ডান হাতে ডান পায়ে বেশি শক্তি। কয়েকজন আছে লেফট। তাছাড়া মোস্ট কেসে হিউম্যানরা ডান সাইডে এনার্জি পায়। তো যুদ্ধে গেলে খুব দ্রুত যাতে মানে রোগীরা, মানে যারা কি বলে, যারা আহত যোদ্ধা, তাকে যাতে খুব দ্রুত শার্ট খুলে ফেলা যায় বা দ্রুত পরা যায়, ওই জন্য ডান সাইডে রাখা হয় জিনিসটা, বাটনটা ডান সাইডে রাখা হয়। কারণ সেইভাবে মানে এক টান দিয়ে খুলে ফেলতে পারবে শার্ট। সামনের কেউ একজন যদি ওকে ট্রিটমেন্ট করতে হয়, ওর বাম মানে অপোজিট পার্সনটা সে বাম সাইড দিয়ে টান দিবে, আপনি বাম হাত দিয়ে টান না দিয়ে আরেকজন ডান হাত দিয়ে টান দিলে বাটন খুলে যাবে সব, ঠিক আছে? আর সে যখন বাটন লাগাবে সে নিজের বাটন নিজে লাগাবে ডান সাইড দিয়ে, রাইট সাইড দিয়ে। মাথায় কি মানে লজিকটা ঢুকতেছে কথাটা? আবার বলতেছি, আপনি বাটন লাগাতে খুলেন, কোন হাত দিয়ে খুলবেন? ডান হাতে। আপনার বাটনটা ডান পাশে সেলাই করে রাখা আছে এই জন্য যাতে আপনি নিজেরটা আপনার যদি অপোজিট সাইডে আপনাকে বাম হাতে, দুই হাতেই করতে পারেন।
ডান সাইডে রাখার মেন কারণ আপনার অপোজিটে কেউ যদি আপনার বাটনটা একটা খুলে ফেলতে চায় বা পড়া ফেলতে চায় তাকে কোন সাইড দিয়ে করতে হবে, তাকে এখন বাম পাশ দিয়ে করতে হবে, তাই না? এই জায়গাতেই ফিমেলদের শার্টের বোতামটা ডিফারেন্ট জায়গায় দেওয়া হয়েছে। কেন? কারণ আগে যারা এই রয়্যাল মানে এইসব শার্ট এইসব ড্রেস যারা পরতো, এগুলো তো মানে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা যারা, তাদের জন্য বানানো হইতো। এর মোস্ট কেসে দাসী থাকে, ওদের নিজেদের শার্ট ওরা নিজেরা পরতো না, ওদের বাটন আপ করে দিত ওদের মানে দাসীরা বা ওদের মেইডরা, সেবিকারা, ঠিক আছে? এই জন্য বাটনটা যারা বাটনটা পড়াবে। এখন সাইফের সাথে যদি আশরাফুল এসে বাটন পড়াতে চায় সাইড দিয়ে পড়াইতে হবে না, কিন্তু এই ফিমেলের শার্ট ডিজাইন করার সময় এই জন্য বাটনটা অপোজিট সাইডে রাখা হয়েছে, কারণ আরেকজন এসে যখন পড়াই দিবে সে বাম সাইড দিয়ে পড়াই দিবে। এটাই হচ্ছে হিস্টোরিক্যাল রিজন যে ছেলেরা মূলত যুদ্ধে যায়, তাদের যে কোনো টাইমে শার্ট খুলে ফেলা লাগে বা তারা যাতে সমাজে করতে রাইট সাইডে থাকে। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তাদেরকে অন্য আরেকজন অ্যাসিস্ট করতে পারে, ওই জন্য মেয়েদের বাম সাইডে এরকম ডিফারেন্ট যে বাম সাইডে বাটন দেখলে আমরা বুঝতে পারি এটা মেয়েদের শার্ট, এই জন্য চেঞ্জ করা হয় না। তো আর একজন ফিমেলকে তো তার মেড গিয়ে শার্ট না, কিন্তু এটা আর চেঞ্জ করা হয় না। ওকে, আচ্ছা, প্লাকেটটা ক্লিয়ার হলো। তো আমি জিজ্ঞেস করছিলাম টি শার্ট আর পোলো শার্টের মেন আছে আর কলার আছে। আরও অনেক ছোট ছোট পার্থক্য থাকে, যে সেটা হচ্ছে আপনারা নিজেরা যখন সামনে দুইটার একটা পোলো শার্ট আর একটা টি শার্ট দেখবেন আপনাদের তারা বলে দিতে, যেমন স্লিভে পোলো শার্টটা আমরা একটু দামি করে বানাই, পোলো শার্টের নিচে আলাদা একটা রিম ফ্যাব্রিক থাকে, ওই যে ডোরা কাটা টাইপের। তো এটা কিন্তু টি শার্টে থাকে না, টি শার্টে ওই সেম ফ্যাব্রিকটাই এক ভাঁজ দিয়ে সেলাই দিয়ে। আবার যদি এটা শীতের কোনো আইটেম হয়, উইন্টার আইটেম, এটা হতে পারে সোয়েটার বা হচ্ছে বা হচ্ছে যে টার্টল নেক বলে যেগুলো, এগুলো হতে পারে। তাহলে তখন কলারেও কিন্তু ওই সেম রিপ ফ্যাব্রিক সেলাই করা থাকে, বা বটম হেমেও কিন্তু ওই সেম রিপ ফ্যাব্রিক সেলাই করা থাকে। এটা কি দেখেন নাই? ঘরে কি আর সোয়েটার আছে না বা টার্টল নেক? ওটা দেখবেন, ওইটার নিচে টি শার্টে থাকে না, টি শার্টে পোলো শার্টে অ্যাপারেলগুলো সেগুলোতে থাকে। আচ্ছা, তাহলে টি শার্টের সাথে আদার গার্মেন্টগুলোর কিছু পার্থক্য বললাম। এবার আমরা আরেকটু ডিপে যাই। কয়টা কাপড়? শিওর? কি? হ্যাঁ, হাতা কি একটা? তাহলে টোটাল 4টা। আর কিছু লাগে না? কলার, তাহলে কলার লাগে নাই? কলার লাগছে। আর কিছু লাগে নাই? ওই ফ্যাব্রিকের উপরে আমরা প্লাকেট বানায় দিতে পারি সেলাই দিয়ে আলাদা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্লাকেটের জন্য আলাদা একটা ফ্যাব্রিক। যেমন আমরা যদি নিজেদের শার্টেই দেখি, শার্টে কিন্তু এখানে আমার ব্যাক পার্ট বাটন আছে, যেই পার্টে এটা আমার অরিজিনাল ফ্যাব্রিকের সাথেই হয়ে যাচ্ছে, ঠিক আছে, জাস্ট ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে আছে। আর আমার ফ্রন্ট পার্টের ক্ষেত্রে কিন্তু আমি আরও একটা প্লাকেট সম পরিমাণ ফ্যাব্রিক এক্সট্রা নেওয়া হয়েছে, নিয়ে এটা সেলাই করা হয়েছে। নিজেদের ঘরে শার্ট একটু নিজেরা অ্যানালাইজ করে দেখবেন, বা একটা শার্ট সামনে নিয়ে দেখবেন, শার্টের ক্ষেত্রে আমার অতিরিক্ত প্লাকেট ফ্যাব্রিক লাগতেছে। আর পোলো শার্টের ক্ষেত্রে আমার বায়ার রিকোয়ারমেন্ট যদি ওরকম থাকে, যেমন এইটা আমরা এখন যেটা দেখতেছি এটাতে লাগতেছে না, কিছু কিছু পোলো শার্ট প্লাকেটে অতিরিক্ত ফ্যাব্রিক লাগে, এইটাতে লাগতেছে না। আমার কথাগুলো কি বুঝছে না? বিরক্তিকর লাগতেছে? হ্যাঁ, বলে দিলে যে আমার মানে বায়ার তো শুরু দিবে একটা ছবি ডিজাইন দিবে, টেক্সট প্যাক করে একটা বড় 10 পেজের PDF দিবে, ওরা টেক্সটাইল অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে ডিসকাস করবো, সমস্যা নেই।
তো এই স্পেকটা দেখে ওখানে শুরুতেই আপনার এরকম একটা 2D ছবি থাকবে। 2D মানে কি, দৈর্ঘ্য আর প্রস্থ, উচ্চতা নেই। যেমন বেলুনটা 3D, এরকম একটা 2D ছবি দিবে। 2D 3D তো আমরা বুঝি। ওকে, তাহলে ওই ছবিটা দিবে, ওইটার উপর বেস করে আমাকে একটা স্যাম্পল প্রডিউস করে দিতে হবে। আচ্ছা, 5টা কাপড়ের টুকরো আছে, তাই তো? এবার আপনাদেরকে যদি আমি এখন বলি এই 5টা কাপড়ের টুকরো থেকে একটা পোলো শার্ট সেলাই করতে হবে, এটা কীভাবে করবেন? শুরু হবে কোন জায়গায়? আচ্ছা, লাগালাম। আচ্ছা, হাতা লাগালাম। কলার এমনি আগে লাগাই, কিন্তু কলার সেপারেট পার্ট তো। আপনি ধরেন হাতা লাগাই ফেলছেন, আপনার পোশাকটা কি মানে আপনি হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট লাগাই হাতাও লাগাই ফেলছেন, স্লিভও অ্যাটাচ করে ফেলছেন, তা আপনার টোটাল গার্মেন্টটা কি একটু ভারী হয়ে গেল না? কথাটা বুঝছেন কি না? শুরুতে শুধু ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট আছে, ওইটা আমি অ্যাটাচ করলাম, শোল্ডার জয়েন করলাম দুইটার, কাজ যুক্ত করে দিলাম দুইটার, ঠিক আছে? আমার কলারটা অ্যাড করা সহজ হবে। কিন্তু এরপর যদি আমি আবার স্লিভ অ্যাড করে ফেলি, কলার অ্যাড না করে, তখন ওই কাপড়টা ভারী হয়ে গেল, আমার প্রোডাক্টিভিটি কমে যাবে। এই ছোটো ছোটো জিনিসগুলো ইন্ডাস্ট্রিতে অনেক প্রভাব ফেলে। আমার কথাটা বুঝছেন নাকি বুঝেন? আবার আচ্ছা, এখানে 5টা কাপড়ের টুকরো কী আছে? শোল্ডার, ওটা কি শোল্ডার? শোল্ডার কি কাপড়ের টুকরা? কাপড়ের টুকরা কি ব্যাক পার্ট একটা কাপড়ের টুকরা, ফ্রন্ট পার্ট একটা টুকরা, আর হাতা। হ্যাঁ, ওটা ইংলিশে কি বলে? স্লিভ। হ্যাঁ, তাহলে 2টা স্লিভ। আর স্লিভ কি করব? কোন জায়গায়? হ্যাঁ, ওই সামনে পিছে এটা কোন জায়গায় অ্যাডজাস্ট করব? সেলাইটা কোন জায়গায় করব? সাইডে। শুরুতেই ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট সাইডে সেলাই করে ফেলবো, তাই তো? আয়শা কি একমত? শুরুতে সাইডে সেলাই করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। শিওর? সমস্যা আছে? হবে স্যার, হবে। এটা যদি অ্যাডজাস্ট করে দিতে লাগে অবশ্যই সমস্যা হবে। হবে, সমস্যা হবে নাকি হবে না? দুই সাইড যদি একসাথে লাগাই জয়েন করে ফেলি, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সাইডে যদি অ্যাডজাস্ট করে ফেলি, সেলাইটা যদি আগে দিয়ে ফেলি, ওটা তো আপনারা বলবেন, আমি তো জানি না। আবার বলে স্লিভ। এটা কি স্লিভ? এটা কি বলে? শোল্ডার। প্রথমে দুইটা কাঁধের সেলাই করব, তাই তো? কাঁধের সেলাই করলে পরে কি আমি স্লিভ যুক্ত করতে পারবো না? পারবো না। হ্যাঁ, 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 হ্যাঁ। ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট যে জায়গায় মিলিত হচ্ছে, হ্যাঁ, ওটাকে শোল্ডার। আশা বলতেছে আগে শোল্ডার অ্যাড করে কলার লাগাবো, দ্বিমত। আমি বলছি স্টুডেন্টরা বলছে কিনা এটা তো আমার বোঝা লাগবে। তো তাহলে আমি প্রথমে কলার যুক্ত করলাম, তারপর আমি স্লিভ অ্যাটাচ করবো, তাই তো? তারপর ব্যাক সাইড হ্যাঁ, যে সেলাই আছে ওগুলো করবো, তাই তো? সাইডে একটা সেলাই আছে, এটাকে বলে যেগুলো বলছেন ওগুলো হচ্ছে শুরুতে শোল্ডার জয়েন। হ্যাঁ, এবার শোল্ডার জয়েন ছাড়া আমার যদি এরকম থাকে যে আমার পিছনে এই যে লেবেল, মানে আমার পিছনে হচ্ছে একটা লেবেল যুক্ত করতে হবে বা ট্যাগ, যেটা হচ্ছে এই যে কি বলে হিট সিল, এই যে সিল লাগাইতে হবে।
সিল মানে কি, যে মেড ইন বাংলাদেশ হচ্ছে চাইনা বাংলা, এটা একটা ব্র্যান্ডের নাম বলেন, জার্সি কোন ব্র্যান্ডের হয়, কোনো নাম দেখছেন না? যেমন জারা টি শার্ট হচ্ছে, পোলো শার্ট হচ্ছে, এরকম শুরুতে হিট সিল লাগাই দিচ্ছে যে এটা এক্সেল ইজি। সবকিছু মেক করার পর ইনফিল লাগিয়ে দেবে, কিভাবে পারি? ওটা তো ছোট একটা জিনিস। পারি না তা না, পারি, কিন্তু এই যে যেমন যেমন আমি স্লিভ অ্যাটাচ করার পর কি কভার করতে পারবো না? পারবো, কিন্তু আমার কি ওটা হ্যাসেল বেশি হবে। আমাকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা বের করতে হবে, ইজিয়েস্ট রোডটা। আপনারা কি এই যে 20 তলায় যখন আসছেন লিফটে আসছেন না, আপনারা তাহলে নাই নেমে একটু 16 তলাটা দেখে টেকে আসেন, আমরা যেরকম রেখে গেছিলাম ঠিক আছে কিনা, বা 16 তলায় হচ্ছে কিনা, কোন চ্যানেল আছে ওটা দেখে দেখেন না, তাহলে হবে আর কি, যে আমি তারপরে হিট সিটটা অ্যাডজাস্ট করলাম, ওটা এরকম হবে যে 18 তলায় নামবো, নামার পর একটু 16 তলায় গিয়ে রুমে উঠে দিয়ে আসবো, কয়জন মানুষ আছে ভিতরে দেখে, তারপরে আবার 20 তলায় ফেরত আসবো। ইন্ডাস্ট্রিতে আমাকে সবচেয়ে শর্টেস্ট ওয়েতে কীভাবে, হ্যাঁ, একটা ম্যানুফ্যাকচার কীভাবে সব মানুষ কম মেশিন ব্যবহার করে, কম সময়ে এবং কম র ম্যাটেরিয়াল ব্যবহার করে, আমার র ম্যাটেরিয়ালও বেশি ব্যবহার করা যাবে না, এইভাবে। হ্যাঁ, টাইমও সেভ হয়, ম্যান পাওয়ারের এনার্জিটা সেভ হয়, আমার বিদ্যুৎ ব্যবহারটা সেভ হয়, সব কিছু সেভ করে যতটুকু সময় আমি একটা প্রোডাকশন করতে পারি, এটা আমার লক্ষ্য থাকে। তো শুরুতে আপনারা যেটা বলছেন যে শুরুতে শোল্ডার জয়েন হয়, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, হ্যাঁ ওই তো ঠিক আছে, তো শোল্ডার, তারপর তারপর সাইড শোল্ডার জয়েন করলেন, শোল্ডার জয়েন করার পরে কলার অ্যাটাচ করা হয়। এই আলাদা যে ফ্যাব্রিকটা, কলারের ফ্যাব্রিকটা, এই কলারের ফ্যাব্রিকটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের সাথে যুক্ত করে দিলাম। যদি পরে যুক্ত করতে একটু হ্যাসেল বেশি, হ্যাঁ, হ্যাসেল বেশি, ভুল হওয়ার চান্স বেশি থাকে, মানে ওই ভুল হওয়া মানে কি ডিফেক্ট হয়ে যেতে পারে, সেলাইটা ডিফেক্টিভ সেলাই হতে পারে, পাকা রিং সিম হতে পারে, আনইভেন হতে পারে। আমাদের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কমন আর সবচেয়ে ফ্রিকোয়েন্ট ফল্ট যেটা হচ্ছে কাপড়টাকে নষ্ট করে দেয়, পোশাকটাকে, সেটা হচ্ছে আনইভেন। ডান হাত আর বাম হাত দোয়ার মতো করে মিলান, ডান হাত আর বাম হাত দোয়ার মতো করে মিলান। এবার আচ্ছা, আপনি তো বুঝবেন না, এই যে হাতে একটা অর্ধচন্দ্রাকৃতি ফর্ম হচ্ছে না, শেপ, অর্ধেক বাঁকা চাঁদের মতো একটা শেপ তৈরি হচ্ছে কিনা, হ্যাঁ? এবার একটু উপরে নিচে করে ফেলান দুইটা হাত, যখন আর মিলতেছে না, হ্যাঁ, এটা হচ্ছে আপ ডাউন ফল্ট। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ফল্ট হচ্ছে আপ ডাউন। আপ ডাউন মানে কি, এক সাইডে আপ হয়ে গেছে, এক সাইডে স্লিপটা ছোট হয়ে গেছে, এক সাইডে আর এই যে নিচের এই সেলাইটা, এই জায়গায় সেলাইটা মিলতেছে না, সেলাইটা যে এরকম হবে, এরকম না হয় সেলাইটা হয়ে গেছে এরকম টাইপ, মানে প্র্যাকটিক্যালি বুঝবেন, আমি হাতে কতটুকু বুঝতে পারতেছি জানি না। এই জন্য আমার কলারের কাজ যখন করা দরকার তখন করে ফেলতে হবে। এবার আমি যদি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট যুক্তই না করি, আমি কি কলার অ্যাটাচ করতে পারবো? মানে ওই আমার ভয়েস শুনে আপনারা গেস করতেছেন নাকি প্র্যাকটিক্যালি চিন্তা করতেছেন? কেন পারবো না? কলার অ্যাটাচ তো আগে করলে বেটার থাকে, সবকিছু মেক করার পরে কলার অ্যাটাচ ঝামেলা হবে, কিন্তু মানে আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট যুক্ত করা ছাড়া, মানে এই শোল্ডারের সেলাইটা দেওয়া ছাড়া কেন হবে না? ওইটাই জিজ্ঞেস করতেছি, কেন হবে না? এটা আমি পরীক্ষাও দিতে পারি, কেন হবে না? কারণ কলারটা কি শুধু ব্যাক পার্টের সাথে আছে বা শুধু ফ্রন্ট পার্টের সাথে আছে? কথাটা বুঝতে পারছেন? ও যেটা বলছে বুঝতে পারছেন? একমত না দ্বিমত? আচ্ছা, এবার স্লিভ কি শুধু ফ্রন্ট পার্টের সাথে থাকে না শুধু ব্যাক পার্টের সাথে থাকে? হ্যাঁ স্যার, দুটোর সাথে। এপাশ ওপাশ তো
হুম দুই সিন থেকে ঠিক আছে, তাহলে এটাও আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যুক্ত করা ছাড়া এগুলো আমি একটাও অ্যাটাচ করতে পারতেছি না, পারতেছি না। তাহলে শুরুতে আমার হচ্ছে শোল্ডার জয়েন হচ্ছে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। শোল্ডার জয়েন মানে হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের এই যে এই সেলাইটা, শোল্ডারের সেলাইটা হচ্ছে। তারপর আমি কলার অ্যাটাচ করতেছি, কলার অ্যাটাচ করার পর আমি স্লিভ অ্যাটাচ করতে পারতেছি, ঠিক আছে। স্লিভ অ্যাটাচ করার পর স্লিভে হেমিংটা করে ফেলতেছি, কারণ আগের কাজ আগে, ঠিক আছে। 20 তলায় উঠে 20 তলার কাজ শেষ করে তারপর 19 তলায় যাবো। 20 তলা 19 তলা আমি বারবার আপ ডাউন করবো না, আমার সময় নষ্ট হবে, আমার ভুল হওয়ার চান্স বাড়বে। ওকে, স্লিভের কাজ শেষ। এবার সাইড সিম করব। সাইড সিম করার পর আমার বটম হেমিং থাকলে বটম হেমিং করে ফেলবো। মাঝখানে এখানে আর কি থাকে, এখানে হচ্ছে কোনো একটা ওভারলক সেলাই বা কোনো একটা হেমিং সেলাই যেটা অনেক বড় এরিয়া জুড়ে করা হচ্ছে। ওভারলক এটা না, এই যে আমরা এতগুলো যত জয়েন করতেছি সব ওভারলক। এবার আপনারা বাসায় যাবেন, একটা টি শার্ট বা একটা পোলো শার্ট হাতে নেবেন, দেখবেন এই যে শোল্ডার যে জয়েন হয়েছে, হাতা যে জয়েন হয়েছে, এখানে কোনো সুতা দেখা যাচ্ছে কিনা। সামনে থেকে কোনো সুতা এটা তো ওভেন ফ্যাব্রিক, এই হচ্ছে প্রবলেম। ওভেন ফ্যাব্রিকে তো আমরা ওই নিট গার্মেন্টের ম্যানুফ্যাকচারিং একই ওয়েতে করতেছি না, এখানে একটু পার্থক্য আছে, এটাও আমি আলোচনা করব, সমস্যা নাই। তো এই ইয়েতে নিট গার্মেন্ট যেগুলো, আমি নিট উল্লেখ করে দিচ্ছি বারবার, টি শার্ট, পোলো শার্ট, এগুলোতে দেখবেন যে সামনে থেকে সুতা দেখা যাচ্ছে কিনা। সুতা দেখা যাচ্ছে না, কারণ এটা ওভারলক সেলাই। ওভারলক সেলাইটা এবার গেঞ্জিটা উল্টাই ফেলবেন, উল্টাই ফেললে দেখবেন এই যে সুন্দর সুন্দর সেলাইয়ের স্ট্রাকচার দেখা যাচ্ছে। এখন উপরে দেখা যাচ্ছে না। এইরকম যতগুলো সেলাই আছে, যতগুলো সেলাই সব রকম গার্মেন্টে যে জয়েন করার সেলাইটা উপরে দেখা যাচ্ছে না, সেগুলো সব হবে ওভারলক। হ্যাঁ, মানে উল্টাইলে দেখা যায়, যেটা ভিতরের সাইডে থাকে সেলাইটা, বাইরের সাইডে কোনো ওটার কোনো চিহ্নই নাই যে এখানে সেলাই করা হয়েছে, কিন্তু আমরা জানি সেলাই করা হয়েছে। এগুলো সব হয় ওভারলক। আর ফ্ল্যাট লক কোনগুলো হয়? হ্যাঁ বিলাল, এই যে বিলাল না, আমি মনে উচ্চারণ ভুল করতেছি মাঝে মাঝে। আচ্ছা, ওভারলকের সেলাই কোনগুলো এখন কি আইডিয়া হয়েছে? একটা সামনে টি শার্ট থাকলে আরও বেশি আইডিয়া হতো। এখন তো এরপর আপনাদের আরেকটা ক্লাস আছে, তাই না? তো আমি এরপরে ক্লাসটা কি তারিফুল স্যারের ক্লাস, তাহলে তারিফুল স্যার এখানে আসবে, আমি ওই রুমে যাব, শেষে আমাকে একটু ডাক দিয়ে তাহলে ওই 6 তলায় নিয়ে যাবেন। তা আমি 6 তলায় ওখানে সব টি শার্টও আছে, পোলো শার্টও আছে, এমনি শার্ট সব কিছুই আছে, ওগুলো দেখানো যাবে। আর নিজেরা মাঝে মাঝে যাবেন, হাসানকে কল করে হাসানকে সাথে নিয়ে যাবেন। আপনাদের অ্যাপারেল ল্যাব বা অন্যান্য ল্যাবের সব কিছুর জন্য হাসান আছে, মানে একা একা নিজেরা তো যাওয়ার পারমিশন নাই, হাসানকে নিয়ে দেখবেন। আর আমি ফ্রি থাকলে আমাকে নিয়ে যাবেন, আমি অন্য টাইমেও আপনাদেরকে জিনিসপত্র দেখাবো। প্যাটার্ন ওইটা এবার আছে, ওইটা ছিল না। অ্যাপারেল 1 সুতা, ওই যে থ্রেড কাট ডায়াগ্রাম হাসান করেছিল, মুর্তজা স্যার। এটা আসলে অ্যাপারেল মানে ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী অ্যাপারেল 1 ওইটা থাকে না। এটা আমি এখনই দেখাবো আপনাদেরকে যে আপনাদের এইবার সিলেবাসে কী কী আছে। আচ্ছা, আমি ওভারলকটা যেহেতু আমি মোটামুটি পুরো টি শার্ট সেলাই হয় কিন্তু বলে দিছি, বুঝছেন নাকি বুঝেন নাই? জিজ্ঞেস করলে বলতে পারবেন? আচ্ছা বলেন তো দেখি, সাইফ বলেন তো। স্লিভ 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 হচ্ছে আর এটা ভ স্লিভ। হ্যাঁ সাইড সিম, সাইড সিম, বটম হেমিং আর স্লিভ হেমিং। স্লিভ হেমিং আগেই করে, এগুলো হচ্ছে হেমিং। এই হেমিং সেলাই করি আমরা ফ্ল্যাট লক, যত রকমের হেমিং, তারপরে হচ্ছে ইন্টারলক, ফ্ল্যাট লক, এগুলো আরও পড়াবো, মানে এগুলো একদিনে আপনাদের মাথায় থাকবে, আমি বারবার পড়াবো, বারবার মাথায়।
আর লিখে রাখবেন যে ফ্ল্যাট লক হচ্ছে হেমিং, যত রকমের হেমিং, স্লিভ হেমিং, তারপরে হচ্ছে বটম হেমিং, তারপর পাইপিং, বাইন্ডিং দেখাবো। এখন শুনলে মনে হবে পাইপিং কি, বাইন্ডিং কি, এটা হচ্ছে আলাদা ফ্যাব্রিক জুড়ে দেওয়া, ওই সেলাইগুলো এখানে করা হয়। আচ্ছা, আর যত রকমের জয়েন অ্যাটাচ, শোল্ডার জয়েন, স্লিভ অ্যাটাচ, সাইড সিম, এগুলো সব করা হয় কোথায়? এটার নাম কি? আর এর ছোটো ছোটো যে সেলাইগুলা, যে একটা ওভারলক সেলাই শেষ হয়েছে, ওইটার শেষে একটা ছোট্ট সেলাই দিয়ে দিতে হয় যাতে ওই সেলাইটা খুলে না যায়। হ্যাঁ, সেগুলো দেওয়া হয় হচ্ছে এই যে যত রকমের ছোট ছোট সেলাই আছে, বা লেবেল অ্যাটাচ করা লাগতেছে আপনার, একটা ওই যে কেয়ার লেবেল, যে ডু নট ওয়াশ, ডু নট ব্লিচ, এগুলো লেখা আছে, এগুলো সব দেওয়া হয় সিঙ্গেল নিডল লক স্টিচ দিয়ে, রাইট? এই যে এই সেলাইগুলো, যে কেয়ার লেবেল অ্যাটাচ সেলাই, এগুলো দেওয়া হয় এটাতে। আর আমরা ওভেন গার্মেন্ট যেগুলো করি, ওভেন গার্মেন্ট যেগুলো করি, প্যান্ট, শার্ট, এগুলোতে বেশি ব্যবহার করা হয় এই মেশিন। শার্ট, পাঞ্জাবি, মানে ওভেন ফ্যাব্রিক বুঝি তো, নাকি ওভেন বুঝি না? হ্যাঁ, সেগুলোতে ম্যাক্সিমাম সেলাই ইউজ করা হয় সিঙ্গেল নিডল লক স্টিচ। নন ওভেন কোনটা? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিই। খুবই একটা ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন করছেন, উত্তর দিচ্ছি। আর ওভারলক বেশি ব্যবহার করা হয় কোন রকম প্রোডাক্টে? নিট গার্মেন্টে। ঠিক আছে, এবার আমরা নন ওভেনে কি সেলাই ব্যবহার করি ওটা জানবো। ইনশাল্লাহ আপনারাই বানাবেন টি শার্ট। ওই তো এই কোর্সেই বানাবেন না, শুরুতে কোর্স আউটলাইনে যে অ্যাপারেল 2-তে, তাহলে আপনাদের পরীক্ষায় কী কী জিনিস জানা লাগবে আমরা সব কিছুই দেখবো, সব কিছুই জানবো, বুঝবো, কিন্তু পরীক্ষার খাতায় কোনগুলো না লিখলে 3-2-তে যাওয়া হবে না, 3-1-এ আটকায় থাকতে হবে, বা অ্যাপারেল 2টা আবার পরে এসে পড়তে হবে। তাহলে কোন জিনিসগুলো? আচ্ছা, না এটা আপনাদের উপর, আপনারা যে সাবজেক্ট নিচ্ছেন সেই সাবজেক্টটা 3 করবেন। অ্যাপারেল কি আছে নেওয়ার মতো? ওয়েট প্রসেসিং এর ওয়েট প্রসেসিং না, গরম ছাড়া আগে চেক করতে হবে, আপনি ওয়েটার মার্চেন্ডাইজিং তাহলে সুইং টেকনোলজি। প্রথমে আমরা সেলাই মেশিনগুলো সম্পর্কে জানবো, যে কোন সেলাই মেশিনে কী কী থাকে, একটা বেসিক সেলাই মেশিনে কী কী থাকে, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। তারপর সুইং মেশিনে ওই যে বললেন না সুতা কেমনে ফিট করা হয়, এটা মর্তুজা স্যার দেখাইছিল, এইটা আপনারা পরীক্ষার খাতায় লিখবেন থিওরিতেও, যে একটা সেলাই মেশিনে কোন জায়গা থেকে সুতাটা এসে মেশিনের নিডলে যাচ্ছে, আসার রাস্তাটা, যে কীভাবে বাসা থেকে বের হয়ে ইউনিভার্সিটি স্কলার্সে আসছে, আয়েশা কীভাবে আসছে। মূলত 3টা পড়লেই হবে, সিঙ্গেল নিডল লক স্টিচ, ওভারলক, ফ্ল্যাট লক। সামনে তখন এমন একটা সাবজেক্ট পুরোটাই, এটা আমাকে কল্পনা করতে হয় না যে ওই বেলুনের ভিতরে হাইড্রোজেন আছে, বেলুনের ভিতরে হিলিয়াম আছে, ওখানে H1 H2 চোখে কল্পনা করতে হয় না, এখানে আমরা প্র্যাকটিক্যাল দেখি একদম চোখের সামনে সব কিছু। সুতাটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, মানে আমরা যখন ল্যাবে যাবো, ল্যাবের মেশিনগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। কোনো কিছুই কঠিন না, কোনো কিছুই কঠিন না, ঠিক আছে। আচ্ছা, তারপরে সিম কয় প্রকার আর স্টিচ কয় প্রকার? সিম হচ্ছে 8 প্রকার, স্টিচ হচ্ছে 6 প্রকার। ওই এই জন্য আপনাদেরকে মানে বেসিক থেকে আসতেছি। আজকে টি শার্ট দেখাইলাম, টি শার্ট নিয়ে কথা বললাম। এখন কি টি শার্ট দেখলে নার্ভাস লাগবে? কেউ যদি জিজ্ঞেস করে এই টি শার্টটা কীভাবে বানানো হয়েছে, মানে বলতে পারা যাবে তো? এরপরে দিন যদি শার্ট আর একটু দেখাই দিই, শিখাই দিই, আরেকদিন যদি প্যান্ট দেখাই দিই, শিখাই দিই, এরপরে আস্তে আস্তে যে স্টিচ কি, সিম কি, দেখবেন এক এক জায়গার সেলাই এক এক রকম।
আপনাদের যখন এসি সেট হয়ে যাবে তখন তো 5 তলাতে ক্লাস হবে, আমি তো মানে যে কোনো টাইমে আমি ল্যাবে নিয়ে যেতে পারতেছি আপনাদেরকে, বুঝলেন নাই? কালকে তো আছে ক্লাস, কালকে ফার্স্ট পিরিয়ডে আছে। ওকে, তারপরে হচ্ছে এই যে কয় রকম স্টিচ, কয় রকম এই যে ঘরে যে কাঁথা নকশি কাঁথা ডিজাইন করে, কি বলে ব্রেইলের ভিতরে হচ্ছে ফ্যাব্রিক আটকায়, গোল রঙের গোল যে আপনার ইয়েগুলা, ব্রেইল ওটাকে বাংলায় কি বলে, ছাঁচ বলে নাকি, চিনছেন কোনটার কথা বলতেছি? আমাদের মা বোনরা যে আপুরা যে বোনরা যে ইয়ে করে নকশি কাঁথার ডিজাইন করে সুতা দিয়ে, বা আপনার বোতাম ছিঁড়ে গেছে ঘরে, আম্মুকে বললে আম্মু যে বোতামটা সুই দিয়ে ইয়ে করে দেয়, সেলাই করে দেয়, এটাও কিন্তু একটা সেলাই, হ্যান্ড স্টিচ। আবার আপনার যে এমব্রয়ডারি করা হচ্ছে, কি এমব্রয়ডারি, এই যে এমব্রয়ডারি যেটা আছে, এই এমব্রয়ডারি এটাও কিন্তু সেলাই। ওই তো ভিতর দিকে বলতে যে আপনার বাইরে যেটা আছে এটা কালো কালো সুতার কাজ যেটা, তাইলে আমি যে বোতামটা ছিঁড়ে যাচ্ছে সেই বোতামটা যে আমি হাত দিয়ে সুই দিয়ে সেলাই করতেছি, এটাও স্টিচ, এমব্রয়ডারি স্টিচ ওইটাও স্টিচ। স্টিচের তাহলে অনেক ভেদ আছে না? তারপরে আমি যে একটা গার্মেন্টের ভিতর বিভিন্ন জায়গায় সেলাই করতেছি, আমার শোল্ডার জয়েনের সেলাইটা একরকম হচ্ছে, আমার সাইড সিমটা একরকম হচ্ছে, আমার স্লিভ অ্যাটাচটা একরকম হচ্ছে, আমার হচ্ছে ওভেন গার্মেন্ট, ওভেনের ক্ষেত্রে আমার যে প্যান্টের যে বেল্টের সেলাইটা একরকম হচ্ছে, তারপরে আমার নিচে যে ইনসিম ভিতরে যে কিউ শেপের সেলাইটা, এটা সেলাইটা আরেক রকম হচ্ছে। 8 রকমের সিম টাইপ আছে, স্টিচ টাইপ, সিম টাইপ, প্র্যাকটিক্যাল পড়া, ইন্টারেস্টিং পড়া, আমরা এগুলো এখানে জানবো না। কি মানে ইয়ে লাগতেছে, কঠিন বা এরকম কোনো কিছু লাগতেছে? হ্যাঁ, লাগলে বলবেন কোন জিনিসটা কঠিন লাগতেছে, আমি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করব। তারপরে সুইং থ্রেড আমরা একটু জানার চেষ্টা করবো। এই যে ইয়ার্ন চিনি আমরা, ইয়ার্ন চিনি, হ্যাঁ, ইয়ার্ন আর সুইং থ্রেড একই জিনিস নাকি? জিনিস একই জিনিস। ইয়ার্ন হচ্ছে সেই সুতা যেটা দিয়ে আমরা সরাসরি কাপড় বানাচ্ছি, ইয়ার্ন হচ্ছে সেই সুতা যেটা দিয়ে আমরা কাপড় বানাচ্ছি। আর সুইং সেলাইয়ের সুতা, এটা হচ্ছে ওই সুতা বা ওই টেক্সটাইল ম্যাটেরিয়াল যেটা দিয়ে আমি 2 বা ততোধিক ফ্যাব্রিককে জয়েন করতেছি, পার্থক্য অবশ্যই আছে। কিন্তু আমরা যখন কল্পনা করি যে ইয়ার্ন পড়তেছি, 30 কাউন্টের ইয়ার্ন, 40 কাউন্টের ইয়ার্ন, 30 এনি, 40 এনি, 30 টেক্স ডেনিয়ার, মনে আছে? টেক্স ডেনিয়ার, ইংলিশ কাউন্ট, এনি, ম্যাট্রিক কাউন্ট, মনে আছে নামগুলা? রাবারি সেক্টর। তো এই যে এই জিনিসগুলো যখন আমরা কল্পনা করি, তো তখন এই যে আমরা কিন্তু সেলাইয়ের সুতা দিয়েই কিন্তু বুঝতাম, কিন্তু সেলাইয়ের সুতাটা সচরাচর একটু মোটা হয় নর্মাল ইয়ার্নের থেকে। কারণ আপনি চিন্তা করেন, আপনার ইয়ার্ন দিয়েই কিন্তু এই যে শার্টের ফ্যাব্রিকটা হয়েছে, বা বোরখার ফ্যাব্রিকটা হয়েছে, বা নিকাবের ফ্যাব্রিকটা হয়েছে, বা ট্রাউজারের ফ্যাব্রিক, জিন্সের ফ্যাব্রিকটা, ডেনিম প্যান্টের ফ্যাব্রিকটা হয়েছে সুতা দিয়ে। আবার সেই সুতা দিয়ে আর সুইং থ্রেড দিয়ে আমরা কিন্তু ওগুলো জোড়া লাগাইছি। তাহলে সুইং থ্রেড কি ওটা হচ্ছে মোটা না অনেক? এতটুকু কি বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? বেসিকটা বলতেছি আমি একদম। তারপরে এরকম মোটা সুতা দিয়ে, সুইং থ্রেডের মতো মোটা সুতা দিয়ে কি কোনো কাপড় বানানো হয় না? হয়। পাটের বস্তা যেই সুতা দিয়ে বানানো হয় ওগুলো মোটা না? কোর্সনেস, ফাইননেস, এখানে কিছু ব্যাপার আছে। ফাইবার, কটন থ্রেড হয়, পলিস্টার দিয়েও থ্রেড হয়, নাইলন দিয়ে থ্রেড হয়, সুইং থ্রেড এর কথা বলতেছি, বুঝতে পারছেন? তারপরে আবার বিভিন্ন স্পেশাল অ্যাপারেলের জন্য স্পেশাল এলিমেন্ট দিয়ে, মানে স্পেশাল এটা হতে পারে ন্যাচারাল ফাইবার বা ম্যানমেড ফাইবার, এটা দিয়ে আমরা সুইং থ্রেড বানাতে পারি, এবং সেটা দিয়ে আমার ওই স্পেশাল গার্মেন্টটা সেলাই। আচ্ছা, ওয়ার্ক এইড এখন আমি দেখাবো না। ওয়ার্ক এইড হচ্ছে ফ্ল্যাট লক মেশিনে ব্যবহার হয়, এটা ওয়ার্ক এইডটা এখন দেখালে বুঝবেন না, আর ভয় লাগবে। এবার অল্টারনেটিভ মেথড অফ সুইং, জাস্ট আমি ওভারভিউ বলতেছি, এই সাবজেক্টে আপনারা কী জানবেন। আমার সাবজেক্টের ক্লাস কিন্তু ডিউ টাইমে কখনো শেষ হয় না।
আমার সাবজেক্টের ক্লাস ডিউ টাইমে শেষ হয় না। লোন নিতে পারতেছেন না, অনেক বেশি বলে ফেলছি। আচ্ছা, এই জাস্ট এই 4টা জিনিস। অল্টারনেটিভ মেথড অফ সুইং। অল্টারনেটিভ মেথড অফ সুইং কি? এখন কি ব্যাগে কোনো ইয়ে আছে? ওই যে কাপড় কেনার যে ব্যাগগুলো দেয়, টোট ব্যাগ যেগুলো, আপনার ব্যাগে কি ওরকম কোনো ব্যাগ আছে যেগুলো হচ্ছে লাল রঙের মোজা কিনলে ব্যাগ দেয় বা যার টি শার্ট কিনলে? সেটা হচ্ছে এই সেলাই না করে অল্টারনেটিভ মেথড অফ সুইং বা অল্টারনেটিভ মেথড অফ বন্ডিং, মানে সুতা দিয়ে সেলাই না করে দুইটা কাপড় জোড়া লাগাইতে পারি, তাপ দিয়ে জোড়া লাগাইতে পারি। হ্যাঁ, আঠা আর কি, গাম, অ্যাডহেসিভ, যেগুলো জোড়া লাগাই, যে পলিমারগুলো অ্যাডহেসিভ, একই জিনিস। ওইটা দিয়ে আমি জোড়া লাগাইতে পারি দুইটা ফ্যাব্রিক। তারপরে আমি হচ্ছে চাপ দিয়ে জোড়া লাগাইতে পারি হিট প্রেসিংয়ের মাধ্যমে। তারপরে আমি হচ্ছে মোল্ডিং করতে পারি, আমি হচ্ছে ওয়েল্ডিং করতে পারি, ফিউজিং করতে পারি। ফিউজিং করতে দুটো ম্যাটেরিয়ালকে গলা করলে এগুলোকে একসাথে রেখে দেওয়া, তারপর যখন তখন একসাথে লেগে যাবে, এটা হচ্ছে ফিউজিং। তারপরে ওয়েল্ডিং, যেটা ওয়েল্ডিংও মানে এখানে তাপের ব্যাপার আছে, আগুনের ব্যাপার আছে। তারপর মোল্ডিংটা কি? মোল্ডিংটা হচ্ছে যে একটা প্লাস্টিকের খেলনা, একটা বল দরকার, আপনার কাছে একটা পলিমার আছে, সেই পলিমারটাকে তারপরে ওটা বের হয়ে যাচ্ছে। তারপরে ট্রিমস আছে, ইন্টারলাইনিং আছে, প্রেসিং, ফিনিশিং, ফোল্ডিং, প্যাকেজিং, এগুলো আছে। আর ছোট্ট আরেকটা জিনিস, এটা হচ্ছে অ্যাপারেল 2 এর থিওরি টপিক। আর অ্যাপারেল 2 এর ল্যাবে কি আছে এইটা আপনাদের পোর্টালে আমি আপলোড করে দিব। এই থিওরি, আচ্ছা আগেই দিয়ে দিব, সমস্যা নেই। না ঠিক আছে, আমি আগেই দিয়ে দিব, আমি রেডি করে নিই, তারপর দিয়ে দিব। আর ইয়েতে কী কী আমরা ল্যাবে কী কী দেখবো? ওই যে ডিফারেন্ট ধরনের সেলাই, ডিফারেন্ট ধরনের স্টিচ, ডিফারেন্ট ধরনের সিম, দুইটাই সেলাই। এখন স্টিচ হচ্ছে ওই যে বললাম না যে আমি হাতে যে বোতাম ছিঁড়ে গেছে, বোতামটা যে হ্যান্ড স্টিচ করতেছি ওটাও স্টিচ, আবার আমি যে এমব্রয়ডারি করতেছি ওটাও স্টিচ। আর সিম কি? সিম হচ্ছে আমার এই কিনারার সেলাইগুলো একরকম হচ্ছে, আমার লেবেল অ্যাটাচ করার সেলাইটা আরেক রকম হচ্ছে, আমার প্যান্টের বেল্ট লুপ লাগানোর সেলাই একরকম হচ্ছে, নিচের মাঝখানে যে লোগো লাগানোর সেলাই, ওগুলো ল্যাব আছে আপনাদের। এবার প্যাটার্ন মেকিং, মানে ভাগ্য করার কিছু নাই। অ্যাপারেল 1 কিছু টপিক আমরা অ্যাপারেল 2তেও দেখব, প্যাটার্ন বানানো দেখব। তারপরে সেই প্যাটার্নটা গ্রেডিং করা হচ্ছে যে ছোটো বড়ো কেমনে করা যায়, খুবই সহজ বানানো শিখলে প্যাটার্ন 1 মিনিটের কাজ। তারপরে হচ্ছে প্যাটার্ন হচ্ছে যে একটা আপনি এল সাইজের প্যাটার্ন বানায়, সেইটা থেকে কিভাবে এম সাইজের বানাবেন, আবার সেটা থেকেই কিভাবে এক্সেল সাইজের বানাবেন। প্যাটার্ন সাইজের একটা স্লিভ এল সাইজের, সেইটার সাইজ দেখে বা সেই প্যাটার্নটা থেকে কিভাবে চারিপাশে ছোট ছোট করে করে আমি 2 সেন্টিমিটার করে এরিয়া কমাই ফেললে ওটা কি এল সাইজ থেকে এম সাইজ হয়ে গেল। আবার আমি চারিপাশে 2 সেন্টিমিটার করে করে এরিয়া বাড়াই দিলাম, সেটা এল থেকে এক্সেল হয়ে গেল। এটা হচ্ছে প্যাটার্ন গ্রেডিং। এবার আমরা হচ্ছে এই যে ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনের ব্যবহার দেখবো। এই যে আপনাদের 3টে ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন আছে, নিট গার্মেন্ট তৈরি করা আছে, সিঙ্গেল নিটের লক স্টিচ আছে, ফ্ল্যাট লক আছে, সব দেখবো। আর এই যে ওয়ার্ক এইড আমাদের ল্যাবে আছে কিনা দেখবো, ল্যাবে তো আছে। যেই ওয়ার্ক এইডটা আমরা এগুলোই থাকবে, সমস্যা নেই। যেমন এই যে বারটেক সুইং মেশিন, তারপরে ব্লাইন্ড স্টিচ, এগুলো তো আমাদের ল্যাবে নাই। তারপরে ফিড অফ দ্য আর্ম, এগুলো আমাদের ল্যাবে নাই, এগুলো আমরা ইউটিউবে দেখে নেব। লাভ নেই বলতে শিখতে তো হবে, মানে আমার ল্যাবে নাই বলতে ফিড অফ দ্য আর্ম মেশিনকে আমি চিনবো না? চিকন লম্বা সেলাইগুলো দেওয়া হয়, ওগুলো ফিড অফ দ্য আর্মে দেওয়া হয়, ওইটা আমরা জানবো। এই যে প্রিন্ট, রোলার প্রিন্ট, এগুলো তো আপনাদের ল্যাবে নাই, কিন্তু আজকে জানছেন না ওগুলো সম্পর্কে। নেক্সট দিন থেকে আমরা অ্যাপারেল 2 শুরু করবো ইনশাআল্লাহ। আর আজকে আপনাদের ক্লাস